ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। আগামীকাল প্রতীক বরাদ্দ। নির্বাচন বানচালের হুমকি দাতাদের, ভোটার নেই মন্তব্য মির্জা ফখরুলের। ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগ। বৃহস্পতিবার সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু। মাজার জিয়ারতের পর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভা। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান। হামলায় নিহত র্যাব কর্মকর্তার মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া। 1 ঘণ্টার বিরোধীহীন সংবাদ দুপুরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করেছেন 4 জন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা 10 আসনের খেলাফত মজলিস প্রার্থী আহমদ আলী কাশেমি। ঢাকা 18 আসনের গণসংহতি আন্দোলনের বিলকিস নাসিম খান, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা 16 আসনের প্রার্থী আহসানুল্লাহ এবং ঢাকা 17 আসনের খেলাফত মজলিসের এমদাদুল হক। প্রার্থিতা প্রত্যাহারকারীরা জানান, জোটের অন্য প্রার্থী থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তারা। আর গণসংহতির বিলকিস নাসিম খান পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়েছেন। রিটার্নিং অফিসার জানান, আজকেই নির্বাচনের প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে। আগামীকাল থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। আজকে 5টা পর্যন্ত যারা প্রত্যাহার করবেন সেটি আমরা পাওয়ার পরে আমরা চূড়ান্ত যে প্রার্থী তালিকা, বৈধ তালিকা, সেটি আমরা প্রকাশ করব এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দেব। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যেটি আছে, বিশেষ করে ঢাকার 13টি যে নির্বাচনী আসন, আমরা বড় ধরনের কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হইনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেগুন বাগিচায় এবং আগারগাঁ থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি সেগুন বাগিচায়, সেখান থেকে আছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে এখন পর্যন্ত আমরা জেনেছি যে 4 জন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। কি অবস্থা সেখানকার জানাবেন, আর এর মধ্যে আর কোনো নতুন কেউ প্রার্থিতা প্রত্যাহার করেছেন কিনা সেই বিষয়টিও জানাবেন। যারা প্রত্যাহার করেছেন তারা বেশিরভাগই হচ্ছে জোটবদ্ধভাবে যারা নির্বাচন করছেন তাদের একটি বড় অংশ, অর্থাৎ বড় বুথে 4 জন থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে 4 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বাংলাদেশ খেলাফতে মজলিস এবং খেলাফতে মজলিসের প্রার্থীরাই মূলত জোটবদ্ধভাবে নির্বাচন করার কারণে আপনি জানেন যে তারা জামাত এনসিপির সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করছেন, সেহেতু যেসব আসনগুলোতে বিশেষ করে 18-র কথা যদি বলি, 17-র কথা যদি বলি, 16-র কথা বলি, সব জায়গায় দলগুলোরও আলাদা আলাদা প্রার্থী ছিল এবং সেই আলাদা তারা জোটবদ্ধভাবে নির্বাচন করার কারণেই মূলত সেখান থেকে তারা আসলে সরে গিয়েছেন। এরকম একটি বিষয় জানিয়ে তারা রিটার্নিং অফিসার যিনি রয়েছেন তার কাছ থেকে তারা আসলে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এর বাইরে গণসংহতি আন্দোলন জোনায়েদ সাকির যিনি, সেখানেও একজন নারী প্রার্থী ছিলেন এবং তিনি মূলত গতকালকে তার প্রার্থিতা প্রত্যাহারের একটু আবেদন এখানে করেছেন। সেটি তার সেই প্রত্যাহারের আবেদন রিসিভ কপি তিনি নিয়ে গেছেন। তিনি জামানত দিয়ে জমা দিয়েছিলেন, সেই জামানতের টাকা হয়তো কয়েকদিনের পরে তিনি আসলে ফেরত পাবেন। এখন পর্যন্ত যেটি বলা যেতে পারে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে 17 জন, অর্থাৎ 17টি সংসদীয় আসন থেকে নির্বাচন পরিচালনা হচ্ছে এই বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। এর বাইরে মিরপুরে 2টি যে আসন রয়েছে সেটি মিরপুরের এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ওখান থেকে পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে 5টি সংসদীয় আসন, অর্থাৎ ঢাকায় 20টি আসনের মধ্যে 13টি এখান থেকে পরিচালনা করা হচ্ছে। বৈধ প্রার্থীর কথা যদি বলা হয়, এখন পর্যন্ত 4 জন বাদে অর্থাৎ 157 প্রার্থী বৈধতা ঘোষণা করা হয়েছিল, বৈধ প্রার্থী এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 13টি সংসদীয় আসন থেকে। সেক্ষেত্রে যদি 4 জন বাদ যায় তাহলে 150 জনের 153 জনের প্রার্থীতা এখন পর্যন্ত বৈধ রয়েছে। 5টার পরে অর্থাৎ আজকে বিকেল 5টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। এরপর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে একটি তালিকা দেওয়া হবে কতজন প্রার্থী বৈধ রয়েছেন। যেটি বলা হয়েছে যে নির্বাচন সংশ্লিষ্ট যে জটিলতা সেটা আজকের মধ্যে সমাধান করতে হবে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি কেউ নির্বাচন করতে না চান কিংবা সরে দাঁড়ান তাহলে তাকেও আজকের মধ্যেই তার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে হবে। পাশাপাশি জোটবদ্ধ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একাধিক প্রার্থীদেরকে প্রত্যাহার করার নেওয়ার সুযোগও আজকে বিকেল 5টা পর্যন্ত।
পরিবেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগে 13 আসন আসে কিনা। রিটার্নিং কর্মকর্তা যেটি বলেছেন, তারা শুধুমাত্র 2 জন প্রার্থীকে শোকজ করেছিলেন, তা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তারা মূলত বিলবোর্ড স্থাপন করেছিলেন এবং যেটি আচরণ বহির্ভূত বিধি মোতাবেক না হয় তাদের বিরুদ্ধে শোকজের নোটিশ করা হয়েছিল। তারা জবাব দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন যে তাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে, যার কারণে তাদের প্রতি যে অভিযোগ ছিল সেটি রিটার্নিং কর্মকর্তারা প্রত্যাহার করে নিয়েছেন। মোটা দাগে এখন পর্যন্ত বলা যেতে পারে 4 জন প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের 3 জন এবং অন্য একটি দলের অর্থাৎ গণসংহতির 1 জন সহমত 4 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আল আমিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। দেখা যাক আজ বিকাল 5টা পর্যন্ত আর কতজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আপনি থাকুন আমাদের সাথে। এবারে চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে, সেখান থেকে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আগামীকাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং এরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রস্তুতি কেমন এবং প্রার্থীরাই বা কি বলছেন এ বিষয়ে? লোপা, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী আল আমিন হোসেন জানাচ্ছিলেন সেগুনবাগের থেকে প্রার্থিতা প্রত্যাহারের একটু তার সাথে যোগ করতে চাই। আজকে আমি আছি রাজধানীর আগারগাঁয়ে। এখানে আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার আওতায় ঢাকা 13 এবং 15 আসন আছেন এবং সেই আসনগুলো থেকে যদি কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চান আগারগাঁও অফিসে এসে তার কাছে তার প্রত্যাহারের যে আবেদনটি সেটি করতে হবে। এবং কিছুক্ষণ আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একজন এসেছেন, ঢাকা 13 আসনের পক্ষ থেকে মুরাদ হোসেন, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছিলেন। কিছুক্ষণ আগে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজকে সকাল থেকে একজনই এই ঢাকা 13 আসন থেকে এখানে এসেছেন। একটি বিষয় জানিয়ে রাখি, আজকে বিকেল 5টা পর্যন্ত সেই প্রত্যাহারের বিষয়টি চলবে এবং আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। এবং একই সাথে প্রতীক বরাদ্দের যে বিষয়টি আপনি বলছিলেন সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকে বিকেলের পর থেকেই তারা কাজ করবে এবং একটি নির্দিষ্ট প্রতীক সবাইকে দেওয়া হবে এবং এরই প্রেক্ষিতে আগামী 22 জানুয়ারি থেকে প্রার্থীরা তাদের নির্বাচনের প্রচারণা শুরু করবে। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে বিকেল 3টায় কিছুক্ষণ পরই সুইডিশ রাষ্ট্রদূত এখানে আসবেন। তিনি প্রধান নির্বাচন কমিশন সহ কমিশনের অন্যান্য সদস্যদের সাথে কথা বলবেন এবং তার সাথে বৈঠকটির পরেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির একটি বৈঠক আছে, যেটি অনুষ্ঠিত হবে বিকেল 4টায়। যে সকল রাজনৈতিক দলগুলো আছে সে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসবেন, প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য যে কমিশন আছে তাদের সাথে একটু কথা বলবেন। সবাই যে বিষয়টি নিয়ে কথা বলে একটু ধারণা করা যাচ্ছে লেভেল প্লেইং ফিল্ড সহ একটু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সবাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের নির্বাচন কমিশনকে তাদের দাবিগুলো জানাবেন এবং যে সমস্ত সাজেশনগুলো দেওয়া যায় তারা দেবেন এবং এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন কাজ করবেন। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, নির্বাচন কমিশনের প্রচার ইতিমধ্যেই কিন্তু আর বেশ কিছু অল্প কয়েকদিন আছে নির্বাচনের এবং এই নির্বাচন কমিশনের সকল সদস্যই একটি ব্যস্ততম দিন পার করছে। আমরা দেখেছি তারা শুক্রবারেও কিন্তু অফিস করছেন, শুক্র শনি তাদের অফিস করতে হচ্ছে এবং সারা সময়টাই আমরা এখানে এসে দেখেছি কমিশনের সকল সদস্যরাই একটি ব্যস্ততম সময় পার করছেন এবং তারা সকল ধরনের প্রস্তুতির মধ্যে গ্রহণ করেছেন। যেহেতু আগামী 22 জানুয়ারি ব্যালট পেপারের ছাপার যে বিষয়টি আছে ইতিমধ্যেই তারা সেই বিষয়গুলো নিয়েও কাজ করছে। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ। সাজ্জাদ হোসেন এবং আল আমিন হোসেন, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দেশে লিবারেল ডেমোক্রেটিক রাজনীতি থাকবে নাকি উগ্রপন্থী রাজনীতি থাকবে সেটি আগামী নির্বাচনে নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি অভিযোগ করেন একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট চাচ্ছেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন হতে দেবে না এমন কথা যারা বলছে তাদের কোনো ভোটার নেই। ওই দলকে বড় বড় কথা বলা বন্ধের আহ্বানও জানান বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি নিয়ে নানা অপপ্রচার হচ্ছে, এসব করে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না। আলোচনা সভায় মির্জা আব্বাস অভিযোগ করেন, কয়েকটি আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিজয়ী হওয়ার জন্য দুটি দলের নেতারা এরই মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক করেছে। আমরা মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায় করেন। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেরোতে যেতে হবে। চিন্তা করেন, তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ইমান আনা, এগুলোর দরকার নাই নাকি? এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে নাকি আপনার সমস্ত
উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। 2 দশক পর সিলেটে সফর করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার হযরত শাহজালাল ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এরপর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি। তার এই সফরকে ঘিরে উৎসবের আমেজ সিলেট বিএনপিতে। সিলেট থেকে নির্বাচনী যাত্রা শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও। এবার 2 দশক পর সেই সিলেট থেকেই নির্বাচনী প্রচারণায় নামছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে সাজসরব পুরো নগরীতে। আগামী 22 জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিলেট সফর করবেন তারেক রহমান। প্রথমেই যাবেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। এরপর জিয়ারত করবেন হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে। নিরাপত্তা তো আমাদের যা আছে আমরা যতটুক সাধ্য ততটুক দিব, বাকি তো প্রশাসনের দায়িত্ব। ওরা হয়তো নিশ্চয়ই আমাদেরকে কোনো সাজেস্ট করবে নিরাপত্তার জন্য। মাজার জিয়ারত শেষে নগরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের সফর ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভা ও আশেপাশের এলাকায় থাকবে সাদা পোশাকে বিশেষ নজরদারি। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। আমরা মূলত এসএমপি, হাইওয়ে পুলিশ এবং আমাদের সিলেট জেলা পুলিশ আমরা এই নিরাপত্তার বিষয়ে আমরা কাজ করতেছি। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় পৃথক জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান। তার সফর উপলক্ষে হবিগঞ্জ জেলাতেও বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়া সহ 4 দেশের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা। সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। প্রথম ধাপে সকালে সাক্ষাৎ করেন নর্ডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা। এরপর বেলা 12টার দিকে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনো তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এসব বৈঠকে জাতীয় নির্বাচন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও হয়েছে আলোচনা ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে বলেও নিশ্চিত করেছে বিএনপি। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এমনটাই প্রত্যাশা করে জামায়াত, জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামীর পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, গত 17 বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। দুর্নীতি বিরোধী, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং সংস্কারের পক্ষে অবস্থানকারী যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবারও আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র, যেখানে বিভাজন নয় বরং আশা এবং ঐক্যই হবে রাজনীতির মূল লক্ষ্য। জামায়াত ইসলাম এমন একটি রাষ্ট্র গঠনে বিশ্বাস করে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে, প্রশাসনিক কাঠামো হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক এবং ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে। যারা সমান সুযোগ, ন্যায় ও মানবিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে, জামায়াত ইসলামী তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত। গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালাতে দেশের সব ইউনিয়নে একটি করে রিকশা নিয়ে মাইকিং করে প্রচারণা চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ ও তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সাভারের রেডিও কলোনি স্কুল মাঠে ভোটের রিকশা কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি। বলেন, দেশব্যাপী গণভোটের প্রচারণা চালাতে ভোটের রিকশা কার্যক্রম শুরু করা হয়েছে। নির্বাচনের দিন মানুষ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে যায় এবং সেই বিষয়েও প্রচারণা চালানো হবে এই রিকশার মাধ্যমে। এদিকে বগুড়ায় উঠান বৈঠকে গণভোটে হ্যাঁ কেন দেয়া হবে সে বিষয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। দেশের সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
নতুন করে বাংলাদেশ গড়ার যে সুযোগটা এবার আমরা পাচ্ছি, মানুষ সেটা সর্বোত্তম ব্যবহার করবে এবং বাংলাদেশ কোনো চাপিয়ে দেওয়া সংস্কার না, জনগণের ভোটে সংস্কারের পথে মতামত নিয়ে পরিবর্তন করে নতুন বাংলাদেশের পথে হাঁটবে। আমরা প্রান্তিক পর্যায় পর্যন্ত মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে যাতে হ্যাঁ ভোট কি এবং না ভোট হলে কি, হ্যাঁ এই বিষয়টা তাদেরকে যে জানানোটা আমাদের দরকার। আমরা সর্বোচ্চ পর্যায় থেকে আমরা প্রচেষ্টা নিচ্ছি। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের র্যাবের ওপর হামলার ঘটনায় সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। শিগগিরই শুরু হবে যৌথ বাহিনীর অভিযান। চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র মোহাম্মদ রাসেল জানান, সোমবার রাত থেকে সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ময়না তদন্তের পর নিহত র্যাব কর্মকর্তার মরদেহ নেওয়া হবে র্যাব ৭-এর সদর দপ্তরে। সেখানে জানাজার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া গতকালের হামলার ঘটনায় আহত ৩ র্যাব সদস্যের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার বিকালে আসামি গ্রেপ্তারের জন্য র্যাব ৭-এর একটি দল জঙ্গল সলিমপুরে যায়। এ সময় র্যাবের ৪ সদস্য ও এক সোর্সকে আটক করে মারধর করে সন্ত্রাসীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর র্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভুঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সেনাবাহিনী এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন সকলের সমন্বয়ে অতি দ্রুতই যৌথ অভিযান করার বিশেষ পরিকল্পনা রয়েছে এবং এই ঘটনায় গতকালকের যে দুঃখজনক ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা জড়িত এদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। এ সময় শিক্ষার্থীরা নির্বাচনের দাবিতে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর হুঁশিয়ারি তাদের। এর আগে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে প্রশাসনিক ভবনে প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকেন ভিসি, প্রো ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এরপর রাত ১টার দিকে মুক্ত হন তারা। সোমবার দুপুরে এক প্রার্থীর রিট আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পরে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন আন্দোলনকারীরা। আমরা মনে করি যে এখনো জাস্টিস আছে এবং আসলে আমাদের মামলার গ্রাউন্ডটা এরকম যে আপনার এটা আদালতে প্লেস হলেই এটা আসলে আমাদের পক্ষে আসবে, কারণ আমাদের তো নির্বাচন কমিশন থেকেই কি করা হয়েছে, প্রজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে, এখানে তো কোনো ধরনের অস্পষ্টতা নেই। আপনারা আছেন বিরোধীহীন সংবাদ দুপুরের সংবাদে আরও যা থাকছে। ৮ বছরেও শেষ হয়নি লক্ষ্মীপুর সদর হাসপাতালের নতুন ভবনের কাজ। গচ্চা ৭ কোটি টাকা, ঠিকাদারের বিচার দাবিতে বিক্ষোভ। জাতীয় নির্বাচনে নীলফামারী ২ আসনে বিএনপির প্রার্থীর কাছে প্রত্যাশা বেশি ভোটারদের। বরাবরই শক্ত অবস্থানে জামায়াত। ই কমার্স প্ল্যাটফর্ম ই ভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ২ শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে ধানমন্ডি থানাতেই রয়েছে শতাধিক পরোয়ানা। এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিলে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান। এবার সরকারি অর্থের অপচয় নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে ৯ তলার নতুন ভবনের কাজ ৮ বছরেও শেষ হয়নি। বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো হয়েছে। ঠিকাদারের পকেটে ঢুকেছে ৬০ কোটি টাকা।
তবে জেলার রোগীদের দুর্দশা ঘুচে নেই। বাকি কাজ শেষ করতে নতুন প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আউটডোরে এভাবেই প্রতিদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সেবা নিতে হয় রোগীদের। প্রত্যেক বিভাগেই রোগীর চাপ কয়েক গুণ। শয্যা সংকটে বারান্দায় থেকেও চিকিৎসা নেন রোগীরা। এই পরিস্থিতিতে 2017 সালে 100 শয্যার হাসপাতালটিকে 250 শয্যায় উন্নীত করার উদ্যোগ নেয় সরকার। 2018 সালে জুনে শুরু হয় নতুন ভবন নির্মাণ। শুরুতে 18 মাসের প্রকল্পের ব্যয় ধরা হয় 35 কোটি 36 লাখ টাকা। পরে 2021 সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ালে ব্যয় বেড়ে দাঁড়ায় 60 কোটি টাকা পর্যন্ত। স্থানীয়রা বলছেন, ঠিকাদার ইস্কান্দার মির্জা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আত্মীয়। তার অনিয়ম ও দুর্নীতির কারণে জনগণের টাকা গচ্চা গেলেও সুফল মিলছে না। সদর হাসপাতালের যে নতুন ভবনটা আজকে কয়েক বছর হচ্ছে বলে হচ্ছে না। আমাদের জেলাবাসী এই সেবাটার কদিন গেলে আমরা এই সেবাটা পাবো। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এই ভবনটি দ্রুত কাজ শেষ করে এই জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য। 9তলা ভবনের প্রায় 80% কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত শেষ করতে গণপূর্ত বিভাগকে অনুরোধ করা হয়েছে, জানান সিভিল সার্জন। 5 আগস্টের পরিবর্তনের কারণে এটার কিছু কাজের অর্থ এটা চলে গিয়েছিল। যাই হোক, আমি আসার পরে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আমি কয়েকবার বসে আমরা এটা উপরে পাঠানো হয়েছে। গণপূর্ত বিভাগ বলছে, নতুন প্রকল্প নিয়ে ভবন নির্মাণের বাকি কাজ শেষ করা হবে। প্রশাসনিক অনুমোদন পেয়েছি, প্রাক্কলন তৈরিপূর্বক আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করেছি। তো এই প্রাক্কলনটা অনুমোদন হওয়ার পরেই আমরা ইনশাল্লাহ টেন্ডারে যাব। অভিযুক্ত ঠিকাদারের বিচার ও ভবনের কাজ শেষ করার দাবিতে নানা কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম নীলফামারী 2 আসনের ভোটের মাঠ। বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জিয়া পরিবারের সদস্য, যে কারণে তার প্রতি ভোটার ও নেতাকর্মীদের প্রত্যাশাও বেশি। অন্যদিকে ওই আসনে জামায়াতে ইসলামী বরাবরই শক্ত অবস্থানে। সব মিলিয়ে অতীত ও বর্তমান প্রতিদ্বন্দ্বিতায় নীলফামারী 2 আসন এবারের নির্বাচনে বিবেচিত হচ্ছে আলোচিত আসন হিসাবে। কৃষি নির্ভর হলেও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নীলফামারী সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। এখানে রয়েছে উত্তরের সবচেয়ে বড় শিল্পাঞ্চল উত্তরা ইপিজেড। 1996 সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি বিজয়ী হলেও জুনের পুনর্নির্বাচনে জয়ী হয় জাতীয় পার্টি। 2001 সাল থেকে আসনটি চলে যায় আওয়ামী লীগের দখলে। জোট রাজনীতির কারণে বিএনপি আসনটি জামায়াত ইসলামীকে ছেড়ে দেয়। জামাতের সঙ্গে জোট ভঙ্গের পর এবার নির্বাচনে একক প্রার্থী দিয়েছে বিএনপি। মনোনয়নের আগেই ধানের শীষ নিয়ে মাঠে সক্রিয় জেলা বিএনপির নেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, সেটা রোড নেটওয়ার্ক, ইন্টারনেটের নেটওয়ার্ক, ব্রডব্যান্ড নেটওয়ার্ক, এছাড়া আমাদের শিল্প কলকারখানা যাতে স্মুথলি আমরা করতে পারি সে ব্যাপারে বিশেষভাবে জোর দিতে হবে। ইপিজেডকে সম্প্রসারণের ব্যবস্থা করতে হবে। এবার জামাতের মনোনয়ন পেয়েছেন 2001 ও 2008 সালের প্রার্থী প্রয়াত আব্দুল লতিফের ছেলে আল ফারুক আব্দুল লতিফ। শুরু থেকেই ভোটারদের মন পেতে মাঠে রয়েছেন তিনি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দৃঢ় শক্তিশালী সংগঠন হিসেবে জামাত ইসলামের প্রার্থী হিসাবে এবং ব্যক্তিগতভাবে আমার এই বিচরণের কারণে এখানকার জনগণ আমাকে বেছে নেবে। পিছিয়ে পড়া এই জেলার উন্নয়নে যিনি সবচেয়ে বেশি অবদান রাখবেন তাকে নির্বাচিত করতে চান সাধারণ ভোটাররা। তাদের প্রত্যাশা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন। মেধাবীদেরকে যোগ্য সম্মান দেবে এবং আমার শহর নীলফামারীকে এগিয়ে নেবে। আমার ভোট তার পক্ষেই হবে। আমি চাই একটা সুন্দর ভোট হোক, সুন্দর পরিবেশে আমি আমার ভোট যাতে আমি দিতে পারি, অ্যান্ড যাতে ভালো সরকার আসে। নীলফামারী 2 আসনে মোট ভোটার সংখ্যা 3,80,917 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,09,277, নারী ভোটার 1,09,638 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটন নগরী হিসাবে পরিচিত কক্সবাজারে 4টি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ আসন কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া উপজেলা নিয়ে এই আসনের এবারের ভোটযুদ্ধ হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের মধ্যে। আসনটিকে বিএনপির দুর্গ বলা হলেও বিন্দু পরিমাণ ছাড় দিতে নারাজ জামায়াত। ভোটারদের মন জয় করতে পার করছে ব্যস্ত সময়। এক সময়ের জোটের শরিক হলেও এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী বিএনপি জামায়াত। 9 বছর পর ভারতের শিলং থেকে ফিরে
কক্সবাজার এক আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে এই হেভিওয়েট প্রার্থীর জয়রথ রুখতে মাঠে নেমেছেন জামায়াত ইসলামীর তরুণ নেতা আব্দুল্লাহ আল ফারুক। গণ অধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের প্রাইম বিএনপিকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেও বিএনপির দুর্গে দখল নিতে চায় জামায়াত। নির্বাচনী পথসভায় জামায়াতের বিরুদ্ধে ধর্মকে ব্যবহারের অভিযোগ সালাউদ্দিন আহমেদের। আলম সমাজের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য কোনো পরিকল্পনা না দিয়ে শুধু শুধু ইসলামের দোহাই দিয়ে ধর্ম বিক্রি করা শুরু করেছে, সেটা আপনাদেরকে দেখতে হবে। পাল্টা বক্তব্যে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি জামায়াত প্রার্থীর। আমরা যদি ক্ষমতায় যাই, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের সম্মান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি এদের মর্যাদা এবং এদের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। শুধু চকরিয়া পেকুয়া নয়, কক্সবাজারের 4টি আসনেই ধানের শীষের বিজয় নিশ্চিত দেখছেন বিএনপির স্থানীয় নেতারা। তারা ভোট কেন্দ্রে গিয়ে আমাদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তাদের আগ্রহ আমরা বহুল অংশে দেখেছি। তাই আমরা আশাবাদী 4টা আসনেই আমাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে ইনশাআল্লাহ। তবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কায় নাগরিক সমাজের প্রতিনিধিরা। ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার মতো পরিবেশ এখনো হয়নি এই সময় পর্যন্ত, কিন্তু নির্বাচনের এখনো মাসখানেক বাকি আছে। এই সময়টিকে যদি ঠিকমতো কাজে লাগানো যায় তাহলে 12 তারিখ একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব। এখানে কেউ কারোর উপর প্রভাব বিস্তার করার মতো কোনো সুযোগ নেই। এখানে সবাই সমান সুযোগ পাবে এবং প্রার্থী হিসাবে জনগণের বেছে নিবে সে কে ভালো কে মন্দ। কক্সবাজার জেলায় মোট ভোটার 18,29,142 জন, যার মধ্যে শুধু চকরিয়া ও পেকুয়া আসনেই রয়েছে 5,33,089 জন ভোটার। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, হাইকোর্টের স্থগিতাদেশের ভিত্তিতেই তো নির্বাচন স্থগিত করা হয়েছে 4 সপ্তাহের জন্য। সেক্ষেত্রে আজও শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, তারা কি বলছেন আসলে? দেখুন, আসলে এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন কিংবা সাকসু নির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তারা বলছেন যে আসলে যেই স্বতন্ত্র ভিপি প্রার্থী মামুনুর রশিদ শুভ, যিনি আসলে এই হাইকোর্টে রিটটি করেছেন, তিনি মূলত আসলে তিনি বিএনপি কিংবা ছাত্রদল তাদের মাধ্যমেই মূলত আসলে তিনি পরিচিত হয়ে এই রিটটি করেছেন এবং এটি একটি ষড়যন্ত্র হিসাবেই তারা দেখছেন। এবং এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন তাদের দাবি হচ্ছে যে মূলত সাধারণ শিক্ষার্থীদের যে আসলে অধিকার সেটি হরণ করতেই মূলত এইভাবে সাকসু নির্বাচনকে কেন্দ্র করে এই যে স্থগিতাদেশ কিংবা এই যে অচল অবস্থার একটি তৈরি হয়েছে। এবং তারা আরও একটি বিষয় উল্লেখ করেছেন যে গতকালকে হাইকোর্টে যে রিটটি ছিল সেই রিটের শুনানিতে কিন্তু ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ আরও 2 জন আইনজীবী। এবং আপনি জানেন যে তারা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনি কিন্তু আসলে বিএনপির একজন নেতা, পাশাপাশি তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিরও একজন সাবেক সাধারণ সম্পাদক সেটা দায়িত্ব পালন করেছেন। তো এই সব কিছু মিলিয়ে আসলে তারা বলছেন যে মূলত এখানে বিএনপি পাশাপাশি ছাত্রদল তাদের হচ্ছে এক ধরনের প্ররোচনার মাধ্যমেই এই যে সাকসু নির্বাচনকে স্থগিত করা কিংবা বন্ধ করার বিষয়টি আসলে এসেছে। এবং এক্ষেত্রে তারা বলছেন যে কোনো কিছুর মাধ্যমেই সাকসু নির্বাচনকে আসলে আটকানো যাবে না। এবং এক্ষেত্রে মূলত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং গতকালকেও আপনি দেখেছেন যে আসলে বিসি, প্রবিসি সহ প্রশাসনিক ভবনে অন্যান্য কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এবং প্রায় 12 ঘন্টা পরে আসলে তাদেরকে মুক্ত করা হয়। এবং এরও আগে আমরা দেখেছি যে সিলেট সুনামগঞ্জ যে মহাসড়কটি রয়েছে সেটিও মূলত আসলে এক পর্যায়ে অবরোধ করে দেন শিক্ষার্থীরা এবং সেটিও আসলে প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে রাখার পর সেই সড়কটি কিন্তু আসলে ছেড়ে দেওয়া হয়। তো এই আসলে শিক্ষার্থীরা কিন্তু এখনো যে বিষয়টি বলছেন যে এভাবেই আসলে তারা মূলত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত না আসলে চেম্বার কোর্টের রায় না আসে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন। রানা মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ। আগামী 2 বছর বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে, কমবে মূল্যস্ফীতি।
চলতি বছরের প্রবৃদ্ধি হবে 3.3% এবং আগামী বছর তা কিছুটা কমে 3.2% নামবে বলে জানায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। IMF-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। আরও জানা যায় 2026 সালে বৈশ্বিক মূল্যস্ফীতি কমে 3.8% নেমে আসতে পারে, যা 2027 সালে আরও কমে 3.4% নামবে। গত 2025 সালে বৈশ্বিক গড় মূল্যস্ফীতি ছিল 4.1%। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়ালে বিশ্বের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে পারে। এছাড়াও বাণিজ্য উত্তেজনা, রাজনৈতিক অস্থিরতা, বড় বাজেট ঘাটতি ও উচ্চ সরকারি ঋণ দীর্ঘমেয়াদে সুদের উপর চাপ তৈরি করতে পারে বলে মনে করে IMF। সদ্য সমাপ্ত বছরে 3,142 কোটি 68 লাখ টাকা লাভ করেছে চট্টগ্রাম বন্দর। আর ভ্যাট ও কর বহির্ভূত আয় হিসাবে সরকারের কোষাগারে জমা দিয়েছে 1,804 কোটি টাকা। এই অঙ্ক গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। সেবার মান ধরে রেখে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর সুফল মিলেছে বলছে বন্দর কর্তৃপক্ষ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে অস্থিরতা সহ নানা ঘটনা দেশের রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব ফেলেছে। সেই সাথে রয়েছে দেশের নির্বাচন ঘিরে নানামুখী অনিশ্চয়তা। এসব প্রতিকূলতার মাঝে লাভ ও আয়ের অঙ্কে চমক দেখিয়েছে চট্টগ্রাম বন্দর। রাজস্ব আয় ও উদ্বৃত্ত দুই ক্ষেত্রেই 2025 সালে আগের সব রেকর্ড ভেঙেছে দেশের প্রধান সমুদ্র বন্দর। বন্দর কর্তৃপক্ষ বলছে 2025 সালে বন্দরের মোট আয় 5,460 কোটি 18 লাখ টাকা, আর ব্যয় 2,317 কোটি 50 লাখ। গত 5 বছরে বন্দরের ব্যয় গড়ে 7.59% হারে বেড়েছে, আর লাভ বেড়েছে 18.42% হারে। বন্দরের বেশ কিছু খাতে চালু হয়েছে অনলাইন পেমেন্ট ও ওয়ান স্টপ সার্ভিস। সেবার মান অক্ষুণ্ণ রেখে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর উদ্যোগে সাফল্য মিলছে জানালো কর্তৃপক্ষ। বিলিং, তারপরে হলো আপনার যেই এজেন্ট ডেস্ক যেটা আমরা উদ্বোধন করেছি, এটাও আমাদের বাস্তবায়ন হয়ে গেছে এবং এর কারণে আপনার কিন্তু পেমেন্টগুলো খুব দ্রুত হচ্ছে এবং এটাও একটা অনেক জটিলতা আমাদেরকে কমাই দিয়েছে। এদিকে বন্দর ব্যবহারকারী ও বিশেষজ্ঞরা বলছেন চট্টগ্রাম বন্দরের সেবার মূল্য নির্ধারণের বর্তমান প্রক্রিয়া যথাযথ নয়, আর সেবা কেন্দ্রিক হয়রানি কমালে আয় আরও বাড়বে। ট্যারিফের অথরিটি অবশ্যই থাকা দরকার। আমি অনেক বন্দরে দেখেছি প্রতিদিন তারা ট্রান্সপোর্টের চার্জ তেলের দামের সাথে উঠানামা করে। 20, 25, 30 বছরের জন্য রিজেক্ট করে বসে থাকা এটার মানে হয় না। এবং এটা সবচেয়ে হচ্ছে যে এরকম কোনো কিছু করার সাথে ব্যাপকভাবে অংশীজনের সাথে মত বিনিময় করে। বন্দরের দুর্নীতি এবং অন্যান্য ক্ষেত্রে যেই সময় আনসিন কস্টগুলি আমাদের বন্দর ব্যবহারকারীরা বন্দরকে পেমেন্ট করতে হয়, তো সেইগুলির ব্যাপারে বন্দরকে সতর্ক হতে হবে। 2025 সালে সরকারি কোষাগারে চট্টগ্রাম বন্দরের ভ্যাট ও কর বহির্ভূত আয় জমার পরিমাণ আগের বছরের চেয়ে 5.41% বেশি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এর সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।